আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর জন্য প্রণীত চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করা হবে এই অ্যাসাইনমেন্টের উপর একটা স্বচ্ছ ধারণা দেওয়ার। তো আমরা দেখতে পাই যে এবারের অ্যাসাইনমেন্টে মোট 3টা চ্যাপ্টার আছে: রেখা, কোণ, ত্রিভুজ, বীজগাণিতিক রাশি এবং পরিসংখ্যান। তো এবারের প্রশ্নের পরিসরটা একটু বেশি, 4টা সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং 2 ভাগে সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটি ভাগে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, মোট 10টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তো আমরা প্রশ্ন 1 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখতে চাই। পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপর লম্ব হতে বলা হয়েছে পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। হতে বলা হয়েছে প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2ps। আর গতে আছে প্রমাণ করো যে 4ps স্কয়ার সমান 3p আর স্কয়ার। আমরা প্রথম সৃজনশীল প্রশ্নের কয়ের সমাধান দেখতে চাই। পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান হয়। আর পি বিন্দু থেকে কিউ আর এর উপর পিএস লম্ব। তো কয়ের উত্তরে আমরা পাই চিত্রে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউ আর এর উপর লম্ব। ধরি পি কিউ আর সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পি কিউ সমান এ সমান 3 সেন্টিমিটার, অর্থাৎ পি কিউ, পি আর এবং কিউ আর প্রতিটির মানই 3 সেন্টিমিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ একক, যেখানে এ ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান √3/4, এর মান হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, তাহলে 3 স্কয়ার বর্গ সেন্টিমিটার। 3 বর্গ 9 √3/4 বর্গ সেন্টিমিটার সমান 3.897 বর্গ সেন্টিমিটার প্রায়। এবার আমরা ক্ষতে চলে যাব। ক্ষতে বলা হয়েছে প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2ps। বিশেষ নির্বাচন পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস লম্ব কিউ আর। প্রমাণ করতে হবে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন 2ps। অঙ্কন পিএস কে টি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন পিএস সমান এসটি হয়। টি কমা যোগ করি। প্রমাণ। ধাপসমূহ যথার্থ। 1 নম্বর ধাপে ত্রিভুজ পি কিউএস এই ত্রিভুজটা ও ত্রিভুজ এস আর টি, এই দুইটা ত্রিভুজের ভিতরে পিএস সমান এসটি। অঙ্কন অনুসারে আমরা এটা সমান নিয়েছিলাম। কিউএস সমান এস আর, যেহেতু সমবাহু ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে এবং অন্তর্ভুক্ত পিএস কিউ এটা সমান অন্তর্ভুক্ত টিএসআর, বিপরীত কোণ বলে এটা সমান। তাহলে ত্রিভুজ পি কিউএস এবং ত্রিভুজ এস আর টি সর্বসমান। বাহু কোণ বাহুপদ্য অনুসারে দুটো ত্রিভুজ সর্বসমান। অতএব পি কিউ সমান টি আর আমরা বলতে পারি। এবার আমরা ধাপ 2 যাব। এবার 2 নম্বর ধাপে আমরা দেখতেছি ত্রিভুজ পি টি আর, এই বড় ত্রিভুজে পি আর প্লাস টি আর
গ্রেটার দেন পিটি, অর্থাৎ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি কিন্তু অপেক্ষা বৃহত্তর, বা পিআর প্লাস টিআর গ্রেটার দেন, আমরা পিটি কে লিখতে পারি পিএস প্লাস এসটি, বা পিআর প্লাস টিআর সমান হলো পিকিউ। আমরা এটা প্রথম ধাপে পেয়েছিলাম। আর যেহেতু এসটি আর পিএস সমান, তাহলে আমরা এসটি পরিবর্তে পিএস লিখতে পারি, আর টিআর সমান পিকিউ। আমাদের পূর্বে আমরা পাইছি, এটা ধাপ এক হতে লিখে ফেলতে পারি। এখন আমরা সাজায় যদি লিখি পিকিউ প্লাস পিআর গ্রেটার দেন 2PS, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণ কমপ্লিট। এবার আমরা গতে যাব। একের গতে প্রমাণ করতে হবে 4PS স্কয়ার সমান 3PR স্কয়ার। তো বিশেষ নির্বাচন PQR একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ PQ সমান QR সমান PR এবং PS টা QR এর উপর লম্ব। প্রমাণ করতে হবে 4PS স্কয়ার PS স্কয়ার সমান 3PR স্কয়ার। প্রমাণ ধাপসমূহ যথার্থতা। এক নম্বর ধাপে আমরা লিখতে পারি SR সমান QR/2 সমান হচ্ছে QR আর PR সমান, তাহলে PR/2 লেখা যায়। যেহেতু সমবাহু ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর লম্ব বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে, সেই জন্য আমরা SR সমান পুরো বাহুর অর্ধেক লিখতে পারি, এবং যেহেতু QR PR সমান, তাহলে PR/2 লিখতে পারি। দুই নম্বরে এখন PRS এই সমকোণী ত্রিভুজে PS স্কয়ার প্লাস SR স্কয়ার সমান হলো PR স্কয়ার। যেহেতু পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা জানি সমকোণী ত্রিভুজের প্রতিভুজের বর্গ হলো অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান, বা PS স্কয়ার প্লাস, যেহেতু SR এর পরিবর্তে আমরা লিখতে পারি PR/2 হোল স্কয়ার সমান হলো PR স্কয়ার। তারপরে আমরা পাই এখান থেকে লিখতে পারি PS স্কয়ার প্লাস PR স্কয়ার বাই 4 সমান PR স্কয়ার। তারপরে আমরা লিখতে পারি PS স্কয়ার সমান PR স্কয়ার মাইনাস PR স্কয়ার বাই 4, বা PS স্কয়ার সমান 4PR স্কয়ার মাইনাস PR স্কয়ার, বা 4PS স্কয়ার সমান 3PR স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। এবার আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নে চলে যাব। সৃজনশীল প্রশ্ন 2 এ আছে ত্রিভুজ DEF এ ডি বাহু গ্রেটার দেন EF এবং ই কোণ ও F কোণের সমদ্বিখণ্ডক পরস্পর P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় Q বিন্দুতে ছেদ করেছে। কত বলা হয়েছে ডি কোণ সমান 40 ডিগ্রি হলে EPF কোণের ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। এখন আমরা পরের উত্তরটা দেখি। DEF একটা ত্রিভুজ, যে ত্রিভুজের ডি বাহুটা EF বাহু থেকে বড়। ই কোণ এবং F কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর P বিন্দুতে মিলিত হয়েছে। বহির্দ্বিখণ্ডক আমরা পরে করব। এখন ডি কোণ সমান 40 ডিগ্রি আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো এখন আমাদের বের করতে হবে EPF এই কোণটা সমান কত ডিগ্রি। এখন ত্রিভুজ DEF এর
ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা যদি আমরা অর্ধেক করি তাহলে হাফ টি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান হাফ অফ 180 ডিগ্রি, বা হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ, 1 নং সমীকরণ। আবার ত্রিভুজ ইপিএফ এই ত্রিভুজটার ভিতরে ইপিএফ কোণ প্লাস পিইএফ কোণ প্লাস পিএফই কোণ সমান আবার 180 ডিগ্রি, বা ইপিএফ কোণ, আমরা এই কোণটা হচ্ছে পুরো এই কোণের অর্ধেক, তাহলে আমরা হাফ ই কোণ লিখতে পারি, অনুরূপভাবে হাফ এফ কোণ সমান 180 ডিগ্রি, বা ইপিএফ কোণ সমান ইপিএফ কোণ প্লাস হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণের পরিবর্তে আমরা 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ লিখতে পারি, যেটা 1 নং দ্বারা। তারপর পাই ইপিএফ কোণ সমান 90 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পাশে গেলে বিয়োগ হবে, তখন 90 ডিগ্রি থাকে প্লাস মাইনাস হাফ ডি কোণ ওই পাশে গেলে হাফ ডি কোণ হয়, তখন 90 ডিগ্রি প্লাস হাফ ডি কোণের পরিমাণ হলো 40 ডিগ্রি, তাহলে আমরা পাই 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 110 ডিগ্রি। তাহলে আমরা ইপিএফ কোণের ডিগ্রি পরিমাপ পেলাম 110 ডিগ্রি। এবার আমরা ক্ষতে যাব। ক্ষয়ে বলা হয়েছে বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে ডিএমই কোণ স্থূল কোণ। এখন আমরা পি বিন্দু বিশেষ নির্বাচন হিসেবে বলতে পারি ত্রিভুজ ডিইএফ এ ডি বাহুটা এফ বাহু থেকে বড় এবং ই কোণ এফ কোণের সমদ্বিখণ্ডিত বাহুদ্বয় মিলিত হয়েছে পি বিন্দুতে। এখন ইপি কে আমরা কি করব, বর্ধিত ইপি ডিএফ কে এম বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে ডিএম ই কোণ, অর্থাৎ আমাদের এই কোণটা ডিএম ই কোণ, এই কোণটা কি হবে, স্থূল কোণ হবে। এখন প্রমাণ, প্রথম ধাপে আমরা পাই ত্রিভুজ ডি ই এফ এ ডি বাহুটা এফ বাহু থেকে বড়, তাহলে ডি বাহুর বিপরীত কোণ হচ্ছে এফ কোণ এবং এফ বাহুর বিপরীত কোণ হচ্ছে ডি কোণ, তাহলে এফ কোণ অবশ্যই ডি কোণ থেকে বড়, যেহেতু বড় বাহুর বিপরীত কোণ বড় হবে। ধাপ 2 আবার আমরা 3 নম্বর ধাপে পাই, অথবা আমরা বলতে পারি 90 ডিগ্রি থেকে ডিএমই কোণটা বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। কারণটা কি, কারণ হচ্ছে ডিএমই কোণ এবং এফএমই কোণ এই দুইটা কোণ মিলিতভাবে 180 ডিগ্রি হয়, অর্থাৎ 100 কোণ উৎপন্ন করে। আমরা পূর্বের ধাপে পেয়েছিলাম যে ডিএমই কোণটা গ্রেটার দেন এই কোণ থেকে বড়, তাহলে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, একটা কোণ যদি আরেকটা কোণ থেকে বড় হয়, একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে, এবং দুইটা কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি, সেহেতু অবশ্যই কোন একটা কোণ 180 ডিগ্রি থেকে ছোট হবেই, সেই জন্য আমরা এটা বলতে পারি। সুতরাং ডিএমই কোণ স্থূল কোণ, কারণ আমরা জানি স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে এবার আমরা গ নম্বরে চলে যাব। গতে বলা হয়েছে প্রমাণ করতে হবে ই কিউ এফ কোণ, এই যে সবুজ কালারের যে কোণটা সমান হবে 90 ডিগ্রি মাইনাস হাফ টি কোণ। বিশেষ নির্বাচন ত্রিভুজ ডিইএফ এর ই কোণ এবং এফ কোণের বহির্দ্বিখণ্ডক, ই কোণের বহির্দ্বিখণ্ডক এবং এফ কোণের বহির্দ্বিখণ্ডক দ্বয়
কিউ বিন্দুতে সেট করেছে। প্রমাণ করতে হবে ই কিউ এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। প্রমাণ, ত্রিভুজ ডিইএফ এর বহিস্থ কোণ এফ ই এক্স কোণ সমান হচ্ছে ডি কোণ প্লাস এফ কোণ, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। বা উভয়কে যদি আমরা অর্ধেক করি, হাফ এফ ই এক্স কোণ সমান হাফ ডি কোণ প্লাস হাফ ই কোণ। আর এই কোণের অর্ধেক মানে হচ্ছে এফ ই কিউ কোণ। তাহলে আমরা লিখতে পারি এফ ই কিউ কোণ সমান হাফ ডি কোণ প্লাস হাফ ই কোণ। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এবার আমরা পরের অংশে যাব। আবার ত্রিভুজ ডিইএফ এর বহিস্থ ইএফ ওয়াই কোণ, ইএফ ওয়াই কোণ সমান হবে ডি কোণ প্লাস ই কোণ। তাহলে হাফ নিলে পর হয় হাফ ডি কোণ প্লাস হাফ ই কোণ। আর এই কোণের অর্ধেককে আমরা বলতে পারি ইএফ কিউ কোণ সমান হাফ ডি কোণ প্লাস হাফ ই কোণ। 2 নং সমীকরণ। পূর্বে আমরা পেয়েছিলাম এফ ই কিউ কোণ সমান হাফ ডি কোণ প্লাস হাফ, আমরা পূর্বে পেয়েছিলাম ই এফ ই এক্স এফ ই কিউ কোণ সমান এফ ই কিউ কোণ সমান হাফ ডি কোণ প্লাস হাফ এফ কোণ। এটা 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ হচ্ছে এটা। এবার আমরা পরের অংশে যাই। এবার আমরা লিখতে পারি ত্রিভুজ ইএফ কিউ এ, ইএফ কিউ এ, এই ত্রিভুজের ভিতরে আমরা কি বলতে পারি, ই কিউ এফ কোণ প্লাস এফ ই কিউ কোণ প্লাস ই এফ ইউ কোণ সমান 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। তারপর আমরা লিখতে পারি বা ই কিউ এফ কোণ প্লাস এফ ই কিউ কোণ। এফ ই কিউ কোণ আমার এটা। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, হাফ ডি কোণ প্লাস হাফ এফ কোণ। আর ই এফ কিউ কোণের পরিবর্তে আমরা এটা লিখতে পারি হাফ ডি কোণ প্লাস হাফ ই কোণ সমান 180 ডিগ্রি। 1 ও 2 নং দ্বারা। তাহলে আমরা এটা মুছে ফেলি, এটার কাজ আমাদের শেষ। বা ই কিউ এফ কোণ প্লাস হাফ ডি কোণ প্লাস হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ। একটা হাফ ডি কোণ আমরা ওই পাশে নিয়ে যাই। বা লিখতে পারি ই কিউ এফ কোণ, এটার মান হচ্ছে 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। বা ই কিউ এফ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। অতএব বলতে পারি ই কিউ এফ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। প্রমাণিত। তাহলে আমাদের 2 নং সৃজনশীল প্রশ্ন শেষ। এবার আমরা পরবর্তী অংশে যাব। সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর আওতায় 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তার প্রথম নম্বর প্রশ্নে a - b সমান 4 এবং ab সমান 16 হলে a + b এর মান নির্ণয় করো। তো সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর সমাধানের প্রথম প্রশ্ন দেওয়া আছে a - b সমান 4 এবং ab সমান 16। আমরা জানি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখন a - b এর মান হলো 4 এবং ab এর মান
16, তো 4 বর্গ 16, 4 16 64, 80 হয়। অর্থাৎ যখন আমরা a প্লাস বি বর্গমূল করতেছি তখন কিন্তু আমাদের বর্গমূল চিহ্ন দিতে হবে, তার আগে প্লাস মাইনাস চিহ্ন অবশ্যই দিতে হবে। a প্লাস বি সমান প্লাস মাইনাস 4√5। তো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন শেষ। এবার আমরা 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে যাব। x - 1/x সমান 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে x - 1/x সমান 5। এখন যেহেতু x³ + 1/x³ প্লাসে আছে, তো প্লাসে x + 1/x এর মান আমাদের প্রয়োজন। তো আমরা লিখতে পারি x + 1/x হোল স্কয়ার সমান হলো x - 1/x হোল স্কয়ার প্লাস 4x * 1/x। এটার মান আমাদের 5 এর বর্গ, x কাটা 4, তাহলে 29 পাই। অতএব x + 1/x সমান ±√29। তো এখন x + 1/x সমান √29 হলে প্রদত্ত রাশি আমরা কি লিখতে পারি? x³ + 1/x³ সমান হবে x + 1/x হোল কিউব - 3x * 1/x, x + 1/x মান বসাই দিলাম। তো আমরা জানি যে √29 এর পাওয়ার যদি 3 হয় তাহলে একটা 29 মুক্ত হবে এবং আরেকটা √29 হবে, √29 থাকে। আবার একইভাবে আমরা যদি করি মাইনাস বসাই, তাহলে আমরা দেখতে পাই মাইনাসের কিউব মাইনাস থাকে, -29 √29 প্লাস 3 √29। তাহলে আমাদের এখানে কিন্তু মাইনাস প্লাস হচ্ছে, তো -26 √29 আমরা পাই। অর্থাৎ নির্ণয় মান হবে দুইটা, একটা হলো 26 √29 এবং আরেকটা হচ্ছে -26 √29। এবার আমরা 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে যাব। a³ - 21 - 20 কে উৎপাদক বিশ্লেষণ করা বলা হয়েছে। আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ বিভিন্ন ভাবে করতে পারি। আমি এখানে দেখাইছি স্বাভাবিকভাবে আমরা a³ -21 এ -21 হলে আমাদের -21 কমন নিলে সুবিধা হয়, সেই হিসেবে আমরা -21 লিখলাম, একটা +1 দিয়ে দিলাম যাতে আমাদের -21 থেকে +1 হলে -20 থাকে। তারপরে a³ +1 মানে 1³ তাহলে +1 * স্কয়ার - +1 হবে, -21 কমন গেলে +1, আবার আমাদের দুইটা থেকে কমন যায়, তাহলে রইল স্কয়ার -a +1 -21। তো এখানে থাকে স্কয়ার -a -21 থেকে +1 গেলে -20। তো এখানে আমরা মিডল টার্ম করতে পারি 4 × 5 = 20। তো আমরা শেষ পর্যন্ত পাই a - 5 a +1 a +4। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্নে আছে x টাকার x% সরল মুনাফা, 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত? দেওয়া আছে মূলধন p হলো x টাকা, মুনাফার হার r হলো x%। x% সমান আমরা x/100 লিখতে পারি। সময় n সমান 4 বছর, মুনাফা i সমান x টাকা। আমরা জানি সরল মুনাফা i সমান p/r। আমরা মানগুলো বসাইলাম। তো আমরা দেখতে পাই x সমান 25x, তাহলে আমরা উপপক্ষ থেকে x ভাগ করলে x সমান 25 পাই। যেহেতু x এর মান ≠ 0, এজন্য x দ্বারা ভাগ করা যাবে। যেহেতু x হচ্ছে আমাদের মূলধন অথবা আমাদের মুনাফা, এগুলো আমাদের মূলধন, যেহেতু টাকা রাখা হয়েছে অতএব শূন্য হতে পারে না। তো অতএব নিম্ন মান 25, সেটাই আমাদের রেজাল্ট। এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্ন বলা আছে 1/p সমান √5 - 2 হলে p² এর মান কত? তো দেওয়া আছে 1/p সমান √5 - 2, তাহলে p সমান আমরা কি বলতে পারি? ব্যস্তকরণ করলে 1/√5 - 2 হবে। এবার আমরা নিচ থেকে হর রুট মুক্ত করার জন্য আমরা করতে পারি কি, √5 + 2 অর্থাৎ যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। গুণ করার পরে ক্যালকুলেশন করার পরে আমরা p সমান পাই √5 + 2। এখন বর্গ করলে আমাদের কি হয়? √5 + 2 হোল স্কয়ার। তো এটা a + b হোল স্কয়ার সূত্র ভাঙলাম, তাহলে 9 + 4 √5 পেলাম, অতএব নির্ণয় মান 9 + 4 √5। এবার আমরা সৃজনশীল প্রশ্ন 3 এ চলে যাব। সৃজনশীল প্রশ্ন 3 এ বলা আছে a + b + c সমান m, a² + b² + c² সমান n এবং a³ + b³ a³ + b³ সমান pq। কতে বলা আছে m সমান 0 হলে দেখাও যে a³ + b³ + c³ - c/abc সমান 0 হবে। এখন আমরা কয়ের উত্তর হিসেবে বলতে পারি দেওয়া আছে a + b + c সমান m এবং m সমান 0, তাহলে আমরা a + b + c সমান m এর মান বসালে 0 পাই। এখন a + b সমান +c এর পাশে গেলে -c হবে লেফট হ্যান্ড সাইড।
এটা আছে আমাদের এখন a কিউব প্লাস b কিউব হলে a প্লাস b হোল কিউব মাইনাস 5 a প্লাস b, ওইটা যেমন তেমন a প্লাস b মান আমরা মাইনাস c বসাই দিতে পারি, আর এখানে a প্লাস b পরিবর্তে মাইনাস c। এখন মাইনাস c এর হোল কিউব হলো মাইনাস c কিউব, মাইনাস মাইনাস প্লাস 3abc প্লাস c কিউব মাইনাস c মাইনাস c প্লাস c কাটা c কিউব মাইনাস c কাটা, তাহলে 0 থেকে অত রাইট সাইড, অর্থাৎ আমাদের এই প্রমাণটা দেখানো হলো। এবার আমরা ক্ষতে চলে যাব। ক্ষতে বলা আছে c সমান 0 হলে দেখা যায় m কিউব প্লাস 2p কিউব সমান 3m। তো দেওয়া আছে প্লাস প্লাস c সমান m এবং c সমান 0, তাহলে আমরা c এর পরিবর্তে 0 বসাই দিলে a প্লাস b সমান m পাই। আবার a কিউব প্লাস b কিউব সমান p কিউব এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান n। c এর মান 0 বসাই দিলে আমরা পাই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n। রেফারেন্স সাইড m কিউব প্লাস 2p কিউব, m এর মান a প্লাস b 2p কিউব সমান হচ্ছে a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব হচ্ছে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব, 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে a কিউব আর 2a কিউবে 3a কিউব হচ্ছে 3a স্কয়ার b 3ab স্কয়ার 3b কিউব। 3 কমন নিলে এটা থাকছে, a স্কয়ার কমন নিলে a প্লাস b, b স্কয়ার কমন নিলে a প্লাস b, আবার আমরা কমন নিলে এটা পাই a প্লাস b সমান হচ্ছে m, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে m। মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সারের সাথে মিলে গেল, অতএব এটা শেষ। এবার আমরা যাব গতে। গতে বলা হয়েছে m সমান 10 এবং n সমান 38 হলে এই রাশিটির মান নির্ণয় করো। তো দেওয়া আছে প্লাস প্লাস সমান m, স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান m এবং m সমান 10, n সমান 38। তো প্রদত্ত রাশি আমরা ভাঙলে পাই স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার c স্কয়ার মাইনাস 2ca প্লাস স্কয়ার, তারপরে পাচ্ছি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। 2 কমন নিলে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 মাইনাস 2 কমন নিলে সবগুলো প্লাস হয়ে যাবে ab প্লাস bc প্লাস ca। এটা যেমন তেমন, এখানে এটার সূত্র হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস b প্লাস c স্কয়ার মাইনাস ব্র্যাকেট স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার আমরা এটার মান বসাই দেব, n মান বসাই দিয়ে এটার পরিবর্তে n বসানো হলো। তো n এর মান আবার 38 মাইনাস m এর মান হচ্ছে 10 এবং n এর মান 38। তো 38 দুগুণে 76, 10 এর বর্গ হয়ে আমাদের 100, তারপরে 38 62 থাকে, তাহলে 14, অর্থাৎ নির্ণয় মান 14। তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাব। 2 এর ভিতরে আবার 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তার 1 নম্বর, উপাত্ত সময়ের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? তো দেওয়া আছে উপাত্ত সময়ের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90, ধরি উপাত্ত সময়ের সর্বোচ্চ সংখ্যাটা x। আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, তার পরিসর আমরা ধরছিলাম দেওয়া আছে 90, তো ক্যালকুলেশন করলে আমরা 1 সমান 120 পাই, সুতরাং সর্বোচ্চ সংখ্যা 120। এবার আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর প্রশ্নে আছে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে কত? 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে কি 3, 3 দুগুণে 6, এভাবে 21 পর্যন্ত। এখানে উপাত্তের সংখ্যা n সমান 7, 1টা 2টা 3টা এভাবে 7টা, যা বিজোড় সংখ্যা। অতএব মধ্য সমান হবে n প্লাস 1/2 তম পদ প্লাস 7 প্লাস 1/2 তম পদ, 7 একে 8, 8 2 দিয়ে ভাগ দিলে 4 তম পদ। অতএব নির্ণয় মধ্য হচ্ছে 12। এই যে এই পাশে 3টা সংখ্যা আছে, এই পাশেও 3টা সংখ্যা, তাহলে এটা হলো মধ্য। আমরা জানি গড় সমান নম্বরগুলোর সমষ্টি বাই নম্বরগুলোর সংখ্যা। তাহলে এখানে যোগ করলে হয় 1 2 3 4 5 6, আর মোট সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। 11কে 6 দিয়ে ভাগ দিলে পাই আমরা 0.545454 পাইতে থাকি। তো আমরা এটাকে দেখাই দেই 545454, এভাবে আমরা পাবো, সমান লিখতে পারি 0.54 গুণগুণ। তো অতএব নির্ণয় গড় 0.54, 5 এবং 4 এর উপর কোণগুণিত হবে।
45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত? দেওয়া আছে 30 জন বালকের গড় ওজন 52 কেজি, অতএব 30 জন বালকের মোট ওজন হবে 30 দিয়ে গুণ দিলে 1560 কেজি। আবার 15 জন বালিকার গড় ওজন 40 কেজি, অতএব 15 জন বালিকার মোট ওজন 40 এর সাথে 15 গুণ দিলে 600 কেজি। অতএব শিক্ষার্থীদের গড় ওজন, মোট শিক্ষার্থীর সংখ্যা উপরে হবে মোট ওজন, তাহলে 1560 যোগ 600 কেজি বাই 45 সমান ক্যালকুলেশন করলে 48 কেজি পাই। এবার আমাদের শেষ 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা আছে 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর প্রচুরক কত? প্রদত্ত সংখ্যা সমূহ এগুলা আমরা জানি সবচেয়ে বেশিবার ঘটমান সংখ্যাগুলোই হলো প্রচুরক। এখানে লক্ষ্য করলে দেখা যায় 25 আছে 2 বার এবং 28 আছে তাও 2 বার, আর বাকিগুলো একবার করে আছে। তাহলে আমাদের এই দুইটা সংখ্যা সর্বাধিক বার আছে, অতএব নিম্ন প্রচুরক হবে 25 এবং 28। এবার আমরা সর্বশেষ সৃজনশীল প্রশ্নে চলে যাব। সৃজনশীল প্রশ্ন 4 এর সমাধান কত বলা হয়েছে? চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্রটি লিখো। তো আমরা জানি শ্রেণীবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় সূত্রটি হবে এরকম যে মধ্যক সমান l প্লাস n বাই 2 মাইনাস fc ইন্টু h বাই fm। এখানে l সমান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n হচ্ছে গণসংখ্যার সমষ্টি, fc হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা এবং fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এবার আমরা ক্ষতে চলে যাব। এবার আমরা ক্ষয়ের উত্তর দেখছি। সংক্ষিপ্ত পদ্ধতিতে অনুসৃত ধাপের গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। শ্রেণীব্যক্তি 51 থেকে 60 এভাবে আমরা লিখব। শ্রেণী মধ্যমান xi 51 আর 60 এর যোগফল 111, তাকে 2 দিয়ে ভাগ দিলে হবে 55.5। তারপর আমরা 10 করে বাড়িয়ে দিলে হবে, যেহেতু এইগুলা শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যক্তি হচ্ছে 10 করে। গণসংখ্যার প্রশ্নে দেওয়া ছিল 8, 10 এভাবে দেওয়া ছিল, আর গণসংখ্যা আমরা FI দ্বারা প্রকাশ করতে পারি। ধাপ বিচ্যুতি UI সমান হলো xi থেকে a বিয়োগ a হচ্ছে আনুমানিক গড় বাই h। তো করলে পর আমরা এগুলা পাচ্ছি। গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি FI UI সমান 8 দুগুণে 16 মাইনাস 16 মাইনাস 10 এভাবে। তো আমরা সামেশন FI UI সমান -4, আর এদিকে সামেশন FI সমান হচ্ছে n হচ্ছে এগুলা যোগফল 50। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত সময়ের গাণিতিক গড় নির্ণয় সূত্রটা হচ্ছে a প্লাস সামেশন FI UI বাই n ইন্টু h। এখানে a বলতে আনুমানিক গড় বোঝাচ্ছে, FI হচ্ছে আয়তন শ্রেণীর গণসংখ্যা, UI হচ্ছে আয়তন শ্রেণীর ধাপ বিচ্যুতি, n হচ্ছে গণসংখ্যার সমষ্টি, h হচ্ছে শ্রেণী ব্যক্তি। তো গাণিতিক গড় সমান হচ্ছে a প্লাস সামেশন FI UI ইন্টু h বাই n। এবার আমরা মান বসাই দিচ্ছি। আনুমানিক গড় হচ্ছে 75.5, সামেশন FI UI সমান হচ্ছে -4, n এর মান হচ্ছে 50, h এর মান হচ্ছে যেমন 51 থেকে 60 10 ব্যবধান শ্রেণীব্যক্তি। তো ক্যালকুলেশন করলে হয় 74.7, অতএব নিম্ন গাণিতিক গড় 74.7। এবার আমরা সর্বশেষ সৃজনশীল প্রশ্নের সর্বশেষ গ অংশে চলে যাচ্ছি। এখন ক্ষয়ের উত্তরে বহুভুজ অঙ্কনের জন্য সারণী ক্ষয় বর্ণিত সারণী থেকে আমরা উপাত্ত ব্যবহার করব। ক্ষয়ের এই উত্তরটা থেকে আমরা বহুভুজ অঙ্কনের জন্য সারণীটা ব্যবহার করব। আমাদের প্রয়োজন হবে এই 3টা অংশ। তো গ্রাফ পেপারে আমরা কি করব? প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 45.5 এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান 105.5। এবার x অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান সুবিধাজনক এককে, এখানে প্রতি ক্ষুদ্রতম এক ঘরকে 2.5 একক ধরছি, আবার 5 একক ধরা যায়, 2 একক ধরা যায়, যার যা সুবিধা মতো নিয়ে। যেখানে এই চিহ্নটা গ্রাফ পেপারে আমরা দেখাবো, যে তখন দেখবো এই চিহ্নটি 0 থেকে 45 বোঝায় এবং y অক্ষ বরাবর গণসংখ্যা প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরা হয়েছে। এখন চিহ্নিত মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা যুক্ত করি। প্রথম ও শেষ বিন্দু দুটিকে x অক্ষের সাথে সংযুক্ত করি। এভাবে অঙ্কিত রেখাটি
ও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি হলো, আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান লিখব। এখানে 45.5, যেহেতু আমি আড়াই ঘর ধরছি, প্রতি 4 ঘর গেলে 10 হবে, এভাবে আমরা সংখ্যাগুলো লিখলাম। আর এদিকে আমরা প্রতি 1 ঘর সময় 1 ধরাতে গণসংখ্যাগুলো আমরা ওয়াই অক্ষ বরাবর লিখলাম। 55.5 বরাবর গণসংখ্যা আছে 8, এই জন্য 8-এ আমরা গোলচক্কর দিলাম। এভাবে করে আমরা বিন্দুগুলো বসাইলাম। তারপরে আমরা স্কেল দ্বারা রেখাগুলো যোগ করলাম। তাহলে আমাদের নির্ণয় গণসংখ্যা বহুভুজ অঙ্কিত হলো। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।